একটি মেয়ে তার মায়ের মৃত্যুর শোক ভুলতে একটা নির্জন বিচে সার্ফিং এ যায়। তখন সে মেয়েটি এমন একটি বিপদের সম্মুখীন হয় যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। আর একসময় মেয়েটির বাঁচার সব আশাও শেষ হয়ে যায়। বলছিলাম 2016 সালে মুক্তি পাওয়া দ্য স্যালোজ মুভির কথা। 17 মিলিয়ন ইউএস ডলার ব্যয় নির্মিত মুভিটি বক্স অফিসে আয় করে 119 মিলিয়ন ইউএস ডলার এবং এই মুভিটির IMDb রেটিং 6.3 আউট অফ 10। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? সাইমা এক্সপ্লেন্স চ্যানেলে আপনাদের স্বাগতম। মুভির শুরুতে দেখা যায় ছোট একটা ছেলে বিচের উপরে ফুটবল খেলছে। এমন সময় তার চোখ পড়ে পানিতে ভাসতে থাকা ক্যামেরা সহ একটা হেলমেটের উপরে। তখন সে কৌতূহলবশত ক্যামেরাটি অন করে। এরপর সে ভিডিওতে দেখে একটি ছেলে সার্ফিং করছিল। ঠিক সেই মুহূর্তে একটা হাঙর এসে ছেলেটিকে খেয়ে ফেলে। আর এমন দৃশ্য দেখার পরে ছেলেটি সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর দেখা যায় একটি মেয়ে গাড়িতে করে আসছিল এবং তার ফোনে থাকা সার্ফিং বোর্ড হাতে নিয়ে তোলা কিছু ছবি দেখছিল। তখন ড্রাইভার জিজ্ঞাসা করে, এইগুলো কি তোমার এই বিচ থেকে তোলা ছবি? তখন মেয়েটি বলে, এই ছবিগুলো আমার মায়ের, আর এই বিচ থেকেই তোলা হয়েছিল যখন আমি তার পেটে ছিলাম। তবে জন্মের পরে কখনোই আমার এই বিচে আসা হয়নি। ড্রাইভার তখন বলে, তুমি এসে ভালোই করেছো, কারণ এত সুন্দর জায়গা আগে হয়তো তুমি কখনোই দেখোনি। এমন সময় মেয়েটির ফোনে একটা মেসেজ আসে, আর সেটা দেখার পর তার মনটা খারাপ হয়ে যায়। ড্রাইভার তখন মেয়েটিকে জিজ্ঞাসা করে, মেসেজ দেখে তোমার মন খারাপ হয়ে গেল কেন? মেয়েটি বলে, আমার বান্ধবীরা এখানে আসার কথা ছিল, কিন্তু সে এখন মেসেজে জানালো সে নাকি আসতে পারবে না। ড্রাইভার মেয়েটিকে বলে, তুমি চাইলে এখন ফিরে যেতে পারো, আমি তোমাকে হোটেলে পৌঁছে দিব। মেয়েটি বলে, চলেই যখন এসেছি তখন আর ফিরে যাব না। এমন সময় মেয়েটির ফোনে আবারও মেসেজ আসে। তখন সে ড্রাইভারের কাছে জানতে চায় স্প্যানিশ ভাষায় বিচকে কি বলে, কারণ ড্রাইভার ছিল মেক্সিকান আর তার ভাষা ছিল স্প্যানিশ। অন্যদিকে মেয়েটি ছিল আমেরিকান, তার ভাষা ছিল ইংলিশ। তবে মেয়েটি অল্প অল্প স্প্যানিশ ভাষা বলতে এবং বুঝতে পারত। বিচে আসার পরে ড্রাইভার মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি নিশ্চয়ই এই জায়গাটা খুঁজছিলে? মেয়েটি তখন বলে, হ্যাঁ। ড্রাইভার বলে, জায়গাটা দেখতে একেবারেই স্বর্গের মতো। মেয়েটি তখন চারপাশের এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখে ড্রাইভারকে বলে, তুমি ঠিকই বলেছ। সে যখন ড্রাইভারকে টাকা দিতে যায় তখন ড্রাইভার টাকা নেয় না। সে বলে, পাশেই আমার বাড়ি, আমি তো আমার বাড়িতেই আসছিলাম, সঙ্গে তোমাকে নিয়ে আসলাম, তার জন্য টাকা কেন নিব? মেয়েটি ড্রাইভারের এমন মানবতা দেখে খুশি হয়ে নিজের পরিচয় দিয়ে বলে, আমি ন্যান্সি। আর এই ন্যান্সি হলো এই মুভির মেইন ক্যারেক্টার। ড্রাইভারও নিজের পরিচয় দিয়ে বলে, আমি কার্লোস। ন্যান্সি বলে, তোমার সঙ্গে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগলো। ও, আমি এখন হাই স্কুলে আছি। কার্লোস জিজ্ঞাসা করে, তুমি এখনো স্কুলে পড়ো? ন্যান্সি বলে, না, আমি মেডিকেলের স্টুডেন্ট। কার্লোস দূরে থাকা পাহাড় দেখিয়ে বলে, একটু পরেই কিন্তু ওখানে অন্ধকার নেমে আসবে, আর তুমি কিন্তু সাবধানে থেকো। এরপর কার্লোস তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে, আর ন্যান্সিও রেডি হতে থাকে সার্ফিং এর জন্য। সে তাকিয়ে দেখে দুইটা ছেলেও সার্ফিং করছে। সেও তার সার্ফিং বোর্ড নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তার মুখের এক্সপ্রেশন দেখে এমনটা মনে হচ্ছিল যে তার বহুদিনের প্রতীক্ষা যেন আজ শেষ হলো। এরপর সে তার দিকে ধেয়ে আসা ঢেউয়ের নিচ দিয়ে সেখানে থাকা ছেলেদের কাছে পৌঁছায়, আর তারা একে অন্যকে হাই জানায়। ছেলেরা ন্যান্সির কাছে জানতে চায় সে স্প্যানিশ ভাষা জানে কিনা। ন্যান্সি বলে, আমি তোমাদের কথা বুঝতে পারিনি। তখন একটা ছেলে ইংরেজিতে বলে, তোমার কি ঢেউয়ের মধ্যে প্যাডেল করতে কষ্ট হয়েছে? ন্যান্সি বলে, হ্যাঁ হয়েছে, কিন্তু কেন? তখন অন্য ছেলেটা জানতে চায়, তুমি কি আমেরিকা থেকে এসেছো? ন্যান্সি বলে, হ্যাঁ। তখন সেই ছেলেটা বলে, কি ক্যালিফোর্নিয়া থেকে? ন্যান্সি বলে, আমি টেক্সাস থেকে এসেছি এবং ওখানেই সার্ফিং করতাম, যদিও ওই জায়গায় এবং এই জায়গার মধ্যে অনেক পার্থক্য আছে। তখন একটা ছেলে বলে, তুমি কি এই জায়গার সিক্রেট ব্যাপারগুলো জেনেই তারপরে এখানে এসেছো? ন্যান্সি বলে, না, তবে এখন তোমরা সেই সিক্রেট ব্যাপারগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারো। তখন সেখানে থাকা একটা ছেলে মজা করে বলে, আমরা কিন্তু তোমাকে খুনও করতে পারি। তখন ন্যান্সি বলে, তাহলে আমি ভাববো এখানে আসার দিনটা হয়তো আমার জন্য খারাপ ছিল। সে আরো বলে, এছাড়া আর কি কি সিক্রেট ব্যাপার আছে যেগুলো এখনো আমার জানা উচিত? তখন সেই ছেলেটি আরো বলে, এখানে কিন্তু দিনের বেলা জোয়ার আর রাতের বেলা ভাটা হয়, আর ওই সময় পানির নিচে থাকা কিছু পাহাড় জেগে ওঠে। তখন পাহাড়ের মাঝে মাঝে থাকে কিছু খারাপ কোরাল, যেগুলো কিনা জেলিফিশের মতো কাঁটাযুক্ত। ন্যান্সি তখন স্প্যানিশ ভাষায় তাদেরকে ধন্যবাদ জানায়। ছেলে দুইজন তখন ন্যান্সির মুখে এরকম স্প্যানিশ ভাষা শুনে অবাক হয়ে যায়। তখন একটা ছেলে ন্যান্সিকে বলে, পাহাড়ের ওই পাশ থেকে বড় ধরনের ঢেউ আসছে, তোমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। ন্যান্সি বলে, আমার কোনো সমস্যাই হবে না। তখন ছেলেটি ন্যান্সিকে বলে, বাচ্চা মেয়ে, এটা তোমার টেক্সাস না। আর দেখতে দেখতে সেই ঢেউটা ন্যান্সির কাছে চলে আসে। তখন ন্যান্সি সেই ঢেউয়ের উপরে সার্ফিং করতে শুরু করে। ন্যান্সির এরকম মাইন্ড ব্লোয়িং সার্ফিং দেখে ছেলে দুটো অবাক হয়। তারাও তখন ন্যান্সির সাথে এসে সার্ফিং করতে শুরু করে। একটা সময় পরে ন্যান্সি ক্লান্ত হয়ে বিচে চলে যায়। সে যখন বসে তার মায়ের ছবিগুলো দেখছিল তখন তার ছোট বোন ভিডিও কল করে। ন্যান্সি তার বোনকে বলে, তুই বলতে পারিস আমি এখন কোথায় আছি? তখন তার বোন বলে, মম যে বিচে গিয়েছিল নিশ্চয়ই তুই এখন সেই বিচে। ন্যান্সি বলে, মম যতটা সুন্দরের কথা বলেছিল ঠিক ততটাই সুন্দর এই বিচ। আমার খুব ইচ্ছা ছিল তোকে এবং মমকে নিয়ে এই বিচে আসবো, কিন্তু সেটা আর হলো না। তবে আমি কথা দিচ্ছি একদিন তোকে আমি এই বিচে নিয়ে আসবো।
তখন তার বোন বলে তুই আমাকে ছাড়া গেছিস, তোকে তো বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। তখন ন্যান্সি বলে তোকে ছাড়া এখানে এসে এখন তো আমার মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এরপর ন্যান্সির বাবা ন্যান্সির সঙ্গে কথা বলে। তার বাবা জানতে চায় ন্যান্সি এখন কোথায় আছে। ন্যান্সি বলে আমি এখন মেক্সিকোতে আছি। তখন ন্যান্সির বাবা বলে আমার তো বড় ধরনের একটা লস হয়ে গেল। তখন সে ন্যান্সিকে আরো বলে তুমি তো আমাকে আগে থেকে জানাতে পারতে, তাহলে আমিও তোমার সঙ্গে যেতে পারতাম। ন্যান্সি বলে তুমি যদি আমার সঙ্গে আসতে তাহলে এখানে আমি মন খুলে ঘুরতেই পারতাম না, তখন তুমি শুধু একটা কথাই বলতে যে বাসায় চলো। তখন ন্যান্সির বাবা বলে এই সময়টা তোমার যাওয়া ঠিক হয়নি, তুমি চাইলে উইকেন্ডে যেতে পারতে, আর তাছাড়া এখন তো তোমার লেখাপড়ার অনেক চাপ। একটা কথা সবসময় তোমাকে মনে রাখতে হবে, আর সেটা হলো মানুষের জন্য তোমাকে কিছু করতে হবে, আর যেটা তোমার মা সবসময় তোমার কাছ থেকে আশা করতো। আর তুমি এটাও খুব ভালো করে জানো জীবনের শেষ প্রান্ত পর্যন্ত তোমার মা মৃত্যুর সঙ্গে লড়ে গেছে। তখন ন্যান্সির মন আবারও খারাপ হয় এবং সে সার্ফিং এর জন্য পানিতে নেমে যায়। ছেলে দুইজন সার্ফিং শেষ করে ন্যান্সিকে জিজ্ঞাসা করে তুমি যাবে না? ন্যান্সি বলে আমি আর কিছুটা সময় এখানে থাকবো। এমন সময় তার মনে পড়ে বিচে থাকা ব্যাগটা যদি ছেলেরা নিয়ে যায়, তাই সে বিচের দিকে তাকিয়ে থাকে এবং দেখতে পায় ছেলেরা তার ব্যাগটা ক্রস করে চলে যাচ্ছে। এটা দেখে সে নিজেই লজ্জা পেয়ে ভাবে এগুলো আমি তাদের সম্পর্কে কি ভাবছি। এমন সময় ন্যান্সির চারিপাশে কিছু ডলফিন চলে আসে। প্রথমে সে ভয় পেলেও পরে তাদের সঙ্গে সুইমিং করতে থাকে, আর সুইমিং করতে করতে সে একটা মৃত তিমির কাছে পৌঁছে যায়। ন্যান্সি খেয়াল করে ঠিক সেই মুহূর্তে মৃত তিমির উপরে বসে থাকা সিগালগুলো উড়ে চলে যায় সেখান থেকে। এখন শুধু সে একাই পানিতে আছে এটা ভেবে তার তখন ভয় লাগতে থাকে। তখন সে ডিসিশন নেয় বিচে ফিরে আসবে। এমন সময় পানিতে থাকা কোনো একটা শক্তি তাকে সজোরে আঘাত করে, আর এই আঘাতের ফলে তার পা থেকে সার্ফিং বোর্ড ছাড়িয়ে যায়। যখন সে সার্ফিং বোর্ডের কাছে পৌঁছায় তখনই শার্ক এসে তার পায়ে কামড় দেয়। সে বাঁচার জন্য মৃত তিমির উপরে যেয়ে ওঠে, আর সার্ফিং বোর্ডের বেল্টটা তার ক্ষতস্থানের উপরে বাঁধে। এরপর সে বিচে থাকা ছেলে দুটোর কাছে সাহায্য চায়। তখন দেখা যায় ছেলে দুটো অলরেডি গাড়িতে উঠে গেছে। হঠাৎ দেখা যায় তাদেরকে গাড়ি থামাতে। ন্যান্সি ভাবে তার চিৎকার শুনে গাড়ি থামিয়েছে, কিন্তু না, তাদের সার্ফিং বোর্ডের দড়ি তোলার জন্য থামিয়েছিল। এদিকে শার্ক মৃত তিমিকে বারবার আঘাত করতে থাকে যেন ন্যান্সি পানিতে পড়ে যায়। ন্যান্সি তখন চারিদিকে তাকিয়ে বাঁচার উপায় খুঁজতে থাকে। এমন সময় তার চোখে পড়ে সামনে একটা ছোট পাহাড়। তখন সে বাঁচার জন্য তার উপরে যেয়ে ওঠে, আর সেই পাহাড়ের উপরে একটা আহত সিগালও ছিল। ন্যান্সি খেয়াল করে তার ক্ষতস্থান থেকে অনেক ব্লিডিং হচ্ছে। তখন সে তার কাছে থাকা কানের দুল দিয়ে ক্ষতস্থানটা লক করে রাখে এবং তার উপর সুইমিং স্যুটের টপস জড়িয়ে রাখে। এরপরে যখন রাত নেমে আসে তখন ন্যান্সির ঠান্ডা লাগে। তখন সে তার টপসটা ছেড়ে কিছু অংশ পায়ে ব্যান্ডেজ করে রাখে এবং বাকি অংশ গায়ে পড়ে থাকে। অতিরিক্ত ব্লিডিং এর কারণে ন্যান্সির শরীর খারাপ হতে শুরু করেছে। তাছাড়া সারাদিন সে কোনো খাবার বা পানিও খেতে পারেনি। ক্ষুধার যন্ত্রণায় উপায় না পেয়ে সে একটা কাঁকড়া খেতে যায়, কিন্তু সে খেতে না পেরে সেই কাঁকড়াটা সে পাখিকে খেতে দেয়। ন্যান্সি দূরে তার সার্ফিং বোর্ডটি দেখতে পায়। সে যখন সেটা আনার জন্য যাচ্ছিল তখন সে দেখে তার চারপাশ দিয়ে শার্ক ঘোরাঘুরি করছে। এমন সময় ন্যান্সির চোখ যায় বিচের দিকে। সেখানে সে একজন লোককে পড়ে থাকতে দেখে। ন্যান্সি হাত উঁচু করে লোকটার কাছে সাহায্য চায়, কিন্তু লোকটি তখন আকেরাস খাওয়া অবস্থায় থাকার কারণে মনে করে ন্যান্সি তাকে হাই বলছে। লোকটি তখন ন্যান্সিকেও হাই জানায়। ন্যান্সি তখন চিৎকার করে লোকটাকে বলে ওখানে আমার ব্যাগ আছে, আর ব্যাগের ভিতরে আমার ফোন আছে, ফোনটা বের করে হেল্পলাইনে কল করুন। ন্যান্সি প্রথমে ভেবেছিল হয়তো লোকটি তাকে সাহায্য করবে, কিন্তু দেখা যায় লোকটি জিনিসপত্রগুলো নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এমন সময় লোকটির চোখে পড়ে ন্যান্সির সার্ফিং বোর্ড। লোকটি তখন ব্যাগ রেখে সার্ফিং বোর্ড আনতে যায়। ন্যান্সি তখন বারবার চিৎকার করে লোকটিকে বলে সে যেন সার্ফিং বোর্ডের কাছে না আসে, কারণ সার্ফিং বোর্ডের কাছে শার্ক আছে। কিন্তু লোকটি ন্যান্সির কোনো কথাই শোনে না, ফলে শার্ক লোকটিকে কামড় দিয়ে 2 টুকরো করে দেয়। এজন্য হয়তো মানুষ এটাই বলে থাকে যে লোভে পাপ আর পাপে মৃত্যু। রাত শেষে যখন দিন হয় তখন ফ্রেন্ড সিগালের ডাকে ন্যান্সির ঘুম ভাঙে, আর সে চোখ মেলেই গতকালকে সেই দুটো ছেলেকে দেখতে পায়। তারা তখন অলরেডি সার্ফিং করার জন্য পানিতে নেমে গেছে। ন্যান্সি তখন তাদেরকে চিৎকার করে বলে তোমরা এদিকে এসো না, ফিরে যাও, কারণ এখানে শার্ক আছে। তখন একটা ছেলে বলে তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, এখানে কোনো শার্ক নেই। তারা তখন ন্যান্সির কোনো কথা না শুনে তার দিকে এগিয়ে আসতে থাকে। এমন সময় শার্ক একজনকে অ্যাটাক করে। সেটা দেখার পরে দ্বিতীয়জন ন্যান্সির দিকে আসতে থাকে, কিন্তু তারও শেষ রক্ষা হয় না, শার্ক এসে তাকেও নিয়ে যায়। ন্যান্সি তখন তার বেঁচে থাকার আশা একটু একটু করে হারাতে থাকে। এই বীজটা এতটাই নির্জন যে এখানে সচরাচর কেউই আসে না, যার ফলে তার বেঁচে থাকার সম্ভাবনা জিরোর কোটায় নেমে আসে। যখনই সে একটা বাঁচার সম্ভাবনা দেখছে কিছু সময়ের ব্যবধানে সেটাও মিলান হয়ে যাচ্ছে। এরপর ন্যান্সি তার ফ্রেন্ড সিগালের মস্কে যাওয়া ডানাটি ঠিক করে দেয়। সিগাল ব্যথা পেয়ে ন্যান্সির আঙ্গুলে ঠোঁট দিয়ে কামড় বসিয়ে দেয়। ন্যান্সি সিগালকে বলে আমি তো তোমার সমস্যার সমাধান করে দিলাম, বিনিময়ে তুমি আমাকে থ্যাঙ্কস দিবে, কিন্তু সেটা না করে তুমি আমাকে কামড়ে দিচ্ছ। এবার দেখো তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এমন সময় ছেলেদের কাছে থাকা ক্যামেরাটি ন্যান্সি দেখতে পায়, আর সে এটাও দেখে শার্ক তখন তার চারপাশ দিয়ে ঘুরছে। তখন সে তার হাতে থাকা ঘড়িতে টাইম কাউন্ট করে দেখে তার চারপাশ ঘুরে আসতে শার্কের কত সময় লাগছে, আর সে কত সময়ের মধ্যে ক্যামেরাটা নিয়ে ফিরে আসতে পারবে। এরপর সে পানিতে নামে এবং অনেক কষ্টে ক্যামেরাটা নিয়ে ফিরতে পারে। ন্যান্সি বলে একটু পরে এখানে জোয়ারে পানি আসবে, তখন শার্ক আমাকে সহজে ধরে ফেলবে, আর এখন আমাকে বাঁচতে হলো
অবশ্যই সিবয় পর্যন্ত পৌঁছাতে হবে, কিন্তু আমার এখান থেকে সিবয়ের দূরত্ব প্রায় 30 থেকে 40 ফিট। 1 মিনিটের মধ্যে সাঁতার কেটে আমি কি সেখানে পৌঁছাতে পারবো? এরপরে তার কাছে থাকা ক্যামেরায় সে একটা ভিডিও শুট করে। সে বলে, আমি ন্যান্সি অ্যাডামস, আজ 26 এপ্রিল 2016। কেউ যদি এই ভিডিওটা খুঁজে পান তাহলে আমাকে অবশ্যই সাহায্য করতে আসবেন। শার্ক আমার উপরে অ্যাটাক করেছে এবং আরো 3 জনকেও মেরে ফেলেছে, আর এখন সে আমার চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। শার্কটি মাঝে মাঝে একটা মৃত তিমির কাছে যেয়ে লুকিয়ে থাকছে। আমি যখনই পানিতে সাঁতার কাটতে যাচ্ছি তখনই সে আবারও অ্যাটাক করার জন্য চলে আসছে। সে আমার পায়ে গভীর ক্ষত করে ফেলেছে, আর আমার যতটুকু ডাক্তারি জ্ঞান ছিল ততটুকু এই ক্ষতই আমি অ্যাপ্লাই করেছি। এই ক্ষতর কারণে আমার শরীর থেকে অনেক ব্লাড চলে গেছে, যে কারণে আমি আস্তে আস্তে শরীরের শক্তি হারিয়ে ফেলছি। তাছাড়া আমার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই আইসল্যান্ডে আমি ছাড়া আর কোনো মানুষই নেই। এখানে কিছু সময়ের মধ্যে জোয়ারে পানি চলে আসবে। আমি যে বিচের দিকে যাব সেটাও আমার থেকে 200 ফিট দূরে। এমনকি এখানে আমি কাউকেই খুঁজে পাচ্ছি না যার কাছে আমি সাহায্য চাইবো। তাই আমি ভাবছি সিবয়ের ওখানে যাব, কিন্তু সেটাও 30 থেকে 40 ফিট দূরে। আমি জানি না এভাবে আমি কত সময় বেঁচে থাকতে পারবো। তবে আমার মৃত্যুর পরে যদি কেউ এই ভিডিওটা পান তাহলে তার কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওর প্রথম অংশটুকু মুছে ফেলবেন এবং ভিডিওর দ্বিতীয় অংশটা আমেরিকার টেক্সাসে আমার বাবা এবং বোন থাকে তাদের কাছে পৌঁছে দেবেন। আমি আমার ঠিকানাটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার কথা আমার শোনা উচিত ছিল। এখানে আমার একা আসা ঠিক হয়নি। তোমার কথা শুনলে হয়তো আজ এমন বড় বিপদে পড়তে হতো না। বোন, আমি তোকে খুব ভালোবাসি। আর এখানে আমার একটাই ফ্রেন্ড আছে, সে হলো সিগাল। তাকে আমি স্টিফেন বলে ডাকি। সেও আমার মতো আহত। তবে আমি বাঁচার জন্য শার্কের সঙ্গে শেষ পর্যন্ত ফাইট করে যাব। তবে আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। এরপর ন্যান্সি ভিডিও ক্যামেরাটা হেলমেটের সাথে লক করে দূরে ছুড়ে দেয়। এবার তার ফ্রেন্ড সিগালকেও ভাঙা সার্ফিং বোর্ডের উপরে দিয়ে ভাসিয়ে দেয়, যাতে সে একটা নিরাপদ জায়গায় চলে যেতে পারে। ইতিমধ্যে সেখানে জোয়ারে পানিও চলে এসেছে, আর চারিদিকে তখন সন্ধ্যাও নেমে আসছে। ন্যান্সি তখন খেয়াল করে তার সামনে শত শত জেলিফিশ। সে এখন কিভাবে যাবে? বিপজ্জনক ন্যান্সির পিছুই ছাড়ছে না। তখন তার মনে পড়ে ভিডিওতে সে শার্কের মুখে কি যেন একটা ঢুকে থাকতে দেখেছিল, আর সেটার আকৃতি ছিল কাটার মতো। এমন সময় তার মনে পড়ে এটা তো ছিল জেলিফিশের কাটা। অতএব শার্ক কাটা ফুটার ভয়ে জেলিফিশের কাছে যাবে না, আর সে কারণে শার্ক সবসময় জেলিফিশকে এড়িয়ে চলে। এতক্ষণ ন্যান্সি যেটাকে দুর্ভাগ্য মনে করছিল এখন সেটা তার কাছে সৌভাগ্য হয়ে উঠেছে। তাই সে ডিসাইড করে জেলিফিশের ভেতর দিয়েই সে যাবে। ন্যান্সি যখন যেতে থাকে শার্কও তার পিছু নেয়। শার্ক তখন বুঝে উঠতে পারেনি যে সেখানে জেলিফিশ ছিল। যখন তার গায়ে জেলিফিশের কাটা ফোটে তখন সে সেখান থেকে পালিয়ে যায়। ন্যান্সি যখন পানি নিচে ছিল তখন সে সিবয়ের বেরিয়ে থাকা রডগুলো দেখতে পায়। এরপর সে অনেক কষ্টে সিবয় পর্যন্ত পৌঁছে যায়। আর সিবয়ের উপরে বেয়ে ওঠার সময় সেখানে থাকা রড ছাড়িয়ে শার্কের পিঠের উপরে এসে পড়ে, আর সাথে সাথে সে রডটা শার্কের পিঠের মধ্যে ঢুকিয়ে দেয়। ন্যান্সি খেয়াল করে দূর থেকে একটা জাহাজ যাচ্ছে। তখন সিবয়তে থাকা বক্সটা সে খোলার চেষ্টা করে। একটা সময় সে বক্সটা খুলতে পারলেও গুলিগুলো যেয়ে পড়ে পানিতে। সে যতক্ষণে গুলি তুলে শুট করে সেই সময়ের মধ্যেই জাহাজটি পাহাড়ের আড়ালে চলে যায়। এরপর দ্বিতীয়বার যখন সে শুট করে তখন অলরেডি জাহাজটি সেখান থেকে চলে গেছে। এমন সময় দেখা যায় বিচে একটা ছোট্ট ছেলে ফুটবল খেলছে, আর তখন তার চোখ পড়ে ক্যামেরা লাগানো হেলমেটের উপরে, ঠিক যে দৃশ্যটি আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এমন সময় শার্ক এসে আবারও ন্যান্সির উপরে অ্যাটাক করতে থাকে। ন্যান্সি যখন প্রথমবার শার্কের গায়ে শুট করে সেটা তার গায়ে ভালোভাবে লাগে না, কিন্তু দ্বিতীয়বার শুট করায় শার্কের গায়ে আগুন লেগে যায়, আর শার্ক পানির নিচে যাওয়াতে আগুন নিভে যায়। আর তখনই শার্ক তেড়ে আসে ন্যান্সির দিকে। যে শিকল দিয়ে সিবয়টা আটকানো ছিল সেটাও শার্ক ছাড়িয়ে ফেলে। ন্যান্সিও তখন বলের গায়ে থাকা শিকলটা ছাড়িয়ে নিয়ে সমুদ্রের নিচের দিকে যেতে থাকে। এটা দেখে শার্কও ন্যান্সির পিছু নিতে থাকে। ন্যান্সি সমুদ্রের নিচে যেতে যেতে হঠাৎ করে এক সাইডে সরে যায়, আর শার্ক যেহেতু আসছিল হা করে ন্যান্সিকে কামড়ানোর জন্য, ন্যান্সি সেখান থেকে সরে যাওয়ার কারণে নিচে থাকা রড যে ঢোকে শার্কের মুখের ভিতরে, আর সেখানে এই ভয়ঙ্কর শার্কের মৃত্যু হয়। ছোট ছেলেটি তার বাবাকে এই ভিডিওগুলো দেখিয়ে বিচে নিয়ে আসে। ছেলেটি তখন তার বাবাকে ন্যান্সির দিকে দেখিয়ে দেয়। ন্যান্সি তখন পানিতে ভাসছিল। লোকটি তখন ন্যান্সিকে পানি থেকে তুলে বিচে নিয়ে আসে। তখন সে ন্যান্সিকে চিনতে পারে। ন্যান্সির পেট থেকে পানি বের করার পরে তার জ্ঞান ফেরে। ন্যান্সি তাকিয়ে দেখে এ তো সেই ড্রাইভার যে তাকে এখানে নিয়ে এসেছিল। এরপর ন্যান্সি তার ফ্রেন্ড সিগাল স্টিফেনকেও সেখানে দেখতে পায়। স্টিফেন এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। আর একটা আশ্চর্যজনক ব্যাপার হলো ন্যান্সি সেখানে তার মৃত মাকেও দেখতে পায়। তার মা তখন তার দিকে তাকিয়ে হাসছিল। তার মাই যেন তাকে এত বিপদের হাত থেকে বাঁচিয়েছে। সেখান থেকে 1 বছর পরের ঘটনা দেখানো হয়। টেক্সাসের বিচে ন্যান্সি, তার বোন এবং তার বাবা এসেছে। ন্যান্সির পায়ের ক্ষতটা সেরে গেল, দাগটা এখনো আছে। ন্যান্সির বাবা ন্যান্সিকে ডেকে বলে, তোমাদের 2 বোনকে নিয়ে আমি এখন গর্ববোধ করি। ন্যান্সি তখন তার বাবাকে বলে, থ্যাঙ্কস পাপা। এরপর তারা 2 বোন একসাথে যায় সার্ফিং করতে, আর তার বাবা বসে বসে তাদের এই সার্ফিং এনজয় করতে থাকে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সর্বোপরি একটা কথা বলতে চাই, প্রকৃতির নিয়মে যে যেখানে আছে সে সেখানেই সুন্দর। আর
এটার বিপরীত হলেই তো অঘটন ঘটাটাই স্বাভাবিক। তো গাইস, এমন ঘটনা যদি কারোর সঙ্গে ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। এরকম আরো ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।